পড়ছিলাম নবরূপা, কলমে অনামিকা তাহসিন রোজা, পর্ব সংখ্যা ১৯। নিহারিকা বাড়িতে ঢোকার সাথে সাথেই ইরফানের মুখোমুখি হলো। ইরফানের পোশাকে বোঝা গেল লোকটা সেই তখন থেকে একই কাপড়ে রয়েছে। তার মানে ঘরে আর যায়নি। সোফাতে বসে অপেক্ষা করছিল ইরফান। নিহারিকাকে বাড়িতে ঢুকতে দেখে সাথে সাথে সে উঠে দাঁড়ালো। নিহারিকা ভ্রু কুঁচকে তাকালো ইরফানকে দেখে। আজ এই প্রথমবার ইরফানের দৃষ্টি কোমল মনে হলো না তার কাছে। নিহারিকা কোলে ঘুমিয়ে থাকা ইনায়াকে চেপে ধরে মিনমিন করে জিজ্ঞেস করলো, আপনি কখন এলেন? ইরফানের দৃষ্টি তীক্ষ্ণ। সে এক পা দোপা করে এগিয়ে এসে মুখোমুখি দাঁড়িয়ে পড়ল নিহারিকার সামনে। গম্ভীর মুখ করে জিজ্ঞেস করলো পাল্টা, কোথায় গিয়েছিলে? নিহারিকার কপাল ঘেমে উঠেছে। লোকটা এমন অদ্ভুত সুরে কথা বলছে কেন? আগে তো এমন ভাবে কথা বলতো না। অদ্ভুত কণ্ঠস্বর। নিহারিকা শুকনো ঢোক গিলে বলল, মিরপুরে। কেন? কড়া গলা ইরফানের। জবাবদিহিতা চাইছে সে, কথাতেই বোঝা গেল। নিহারিকা এবারে চোখ সরু করে বলল, আপনি এমন করছেন কেন? বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম। ইনায়াকে নিয়ে কি একটু ঘুরতেও পারি না আমি? ইরফান সাথে সাথে জবাব দিল, না পারো না, কারণ তুমি মিথ্যে বলছো। নিহারিকা আবারও কিছু বলতে চাইলে ইরফান গলার স্বর আরেকটু উঁচু করে জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলে আর কেন? নিহারিকার বুকের ভেতরটা ধক করে উঠল। এই সুরে ইরফানকে সে কখনো কথা বলতে শোনেনি। ঘরটা অদ্ভুতভাবে নীরব। দূরে দেয়াল ঘড়ির টিকটিক শব্দও যেন কানে বিঁধছে। নিহারিকা একটু শক্ত করে ইনায়াকে কোলে চেপে ধরল। মেয়েটা গভীর ঘুমে, কিছুই টের পাচ্ছে না। আমি তো বললাম বান্ধবীর বাড়ি গিয়েছিলাম। নিহারিকা এবার ঠান্ডা গলায় বলল। ইরফান তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল তার দিকে। তারপর হঠাৎ খুব তাচ্ছিল্যের হাসি দিল। মিথ্যে বলার আগে অন্তত একটু প্র্যাকটিস করে নিতে পারতে নিহারিকা। নিহারিকা থমকে গেল। প্রথমবার আজ পুরো নামে ডাকলো তাকে ইরফান। সে অবাক হয়ে বলল, মানে? ইরফান এক পা এগিয়ে এলো, এত কাছে যে তার শ্বাস নিহারিকার মুখে লাগছে। মানে তুমি খুব বাজেভাবে মিথ্যে বলো। নিহারিকার কপালে ঘাম জমে উঠল। আপনি আজ এমন কথা বলছেন কেন? ইরফানের চোখে তখন অদ্ভুত এক আগুন। আমি প্রশ্ন করেছি কোথায় গিয়েছিলে। নিহারিকার ভেতরেও রাগ ধীরে ধীরে জেগে উঠছে। আপনি কি আমাকে জেরা করছেন? যদি দরকার পড়ে করব। নিহারিকার চোখ বড় হয়ে গেল। বলল, আপনি কি বুঝতে পারছেন না আপনি কিভাবে কথা বলছেন আমার সাথে? ইরফান হঠাৎ গর্জে উঠল, তুমি কি বুঝতে পারছো না তুমি কি করেছো? এবার সত্যি চমকে উঠল মেয়েটা। আমি কি করেছি? ইরফান কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল তার দিকে। তারপর নিচু কিন্তু বিষাক্ত গলায় বলল, ঘর উল্টো পাল্টা করেছো কেন? নিহারিকার বুকের ভেতর যেন কেউ মুঠো করে ধরল। সে কিছু বলার আগে ইরফান আবার বলল, আমার আলমারি কে খুলতে বলেছিল তোমাকে? তার কণ্ঠে এবার আর রাগ নেই, একটা ঠান্ডা হুমকি। নিহারিকার ঠোঁট শুকিয়ে গেল। সে নিজেকেই মনে মনে গালি দিল। সেই সময় তাড়াহুড়োতে সেভাবেই ডায়েরি ফেলে এসেছে সে, কোনো কিছু ঠিক করে আসা হয়নি। আমি আমি তো ইরফান হঠাৎ হাত তুলে সোফার দিকে ইশারা করলো। মিথ্যে বলার আগে বসে বসে ভালো করে ভেবে নাও। তার চোখে এমন দৃষ্টি যেন সে সবই জানে। নিহারিকা ধীরে বলল, আমি কিছু খুঁজছিলাম। কি খুঁজছিলে? ইরফানের গলা কাঁপছে। আপনার ডায়েরি। এক মুহূর্তে ঘরের বাতাস জমে গেল। ইরফানের চোয়াল শক্ত হয়ে উঠল। কে দিয়েছে তোমাকে এই সাহস? এই প্রথমবার তার গলা এতটা উঁচু হলো যে ইনায়া নড়ে চড়ে উঠল। নিহারিকা তাড়াতাড়ি মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর মাথা তুলে তাকালো ইরফানের দিকে। আমি আপনার স্ত্রী। স্ত্রী বলে কি তোমাকে আমার জীবনে নাক গলানোর লাইসেন্স দেওয়া হয়েছে? কথাটা এত কড়া যে নিহারিকা কয়েক সেকেন্ড কথা বলতে পারল না। তার চোখে স্পষ্ট অবিশ্বাস। আপনি আপনি এমন কথা বলছেন? ইরফান হেসে উঠল, কিন্তু সেই হাসিতে উষ্ণতা নেই, শুধু তিক্ততা। তুমি কি ভেবেছিলে দুদিনের মধ্যে আমার সব গোপন দরজা খুলে ফেলবে? নিহারিকার গলা শুকিয়ে যাচ্ছে, তবুও বলল, আমি গোপন কিছু খুঁজতে যাইনি, আমি শুধু চুপ। ইরফানের কণ্ঠ বজ্রের মতো নামল, তুমি আমার ডায়েরির পাতা ছিঁড়েছ। নিহারিকা এবার সত্যি হতভম্ব। কি? নাটক করার দরকার নেই। ইরফান দাঁতে দাঁত চেপে বলল, আমি দেখেছি, সব ওলট পালট করা হয়েছে। নিহারিকার বুকের ভেতরটা মোচড় দিল। আমি কিছু ছিঁড়িনি। মিথ্যে। নিহারিকার চোখে এবার জল চলে এলো, কিন্তু সে কাঁদল না, বরং ধীরে বলল, আপনি আমার সাথে যেই ব্যবহারটা করছেন সেই ব্যবহারটা আমার করা উচিত ছিল মিস্টার কবির। মিথ্যে বলেছেন আপনি, মিথ্যেবাদী আপনি, ঠকিয়েছেন আমায়।
আজ পর্যন্ত আমায় সত্যিটা জানাননি, জানতেও দেননি। আপনি আমায় জেরা করছেন, খারাপ ব্যবহার করছেন, অথচ আমার আপনাকে জেরা করা উচিত যে কেন আপনি নিজের প্রথম স্ত্রীকে খুন করেছেন। ইরফান সাথে সাথে চড় মারল নিহারিকাকে, গর্জে উঠল, শাট আপ নিহারিকা, কি বলছো তুমি এসব? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গিয়েছে? নিহারিকা গালে হাত রেখে তপ্ত শ্বাস ফেলল। সে এবারে জেদ করে বসল। বড় বড় শ্বাস ফেলে দ্রুত ইনায়াকে সোফায় শুইয়ে দিয়ে ইরফানের বাহু শক্ত করে ধরল। এরপর তাকে টেনে নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। ইরফান বারবার করে বলতে থাকলো, কোথায় যাচ্ছ? হোয়াট দ্য হেল নিহারিকা? নিহারিকা শুনল না। বাড়ি থেকে বেরোতে বেরোতে আয়শা বেগমকে কল করে বলল, ইনায়াকে সোফায় শুয়ে রেখে এসেছি মা, আপনি দয়া করে ওকে একটু ঘরে নিয়ে যাবেন। আমি আর আপনার ছেলে কয়েক ঘন্টার জন্য বাইরে কাজে যাচ্ছি, রাতের মধ্যে ফিরে আসব। বলেই কল কেটে ইরফানের গাড়িতে ড্রাইভিং সিটের পাশের সিটে ইরফানকে বসালো নিহারিকা। ইরফান বিরক্ত হয়ে বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? কি করছো? নিহারিকা আঙুল ঠোঁটে রেখে বলল, শাট আপ, আমাকে আমার কাজ করতে দিন। বলে সে নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলো আর মেইন রোডে গাড়ি উঠে মাঝারি স্পিডে গাড়ি চালাতে শুরু করলো। ইরফান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছি আমরা? নিহারিকা জবাব দিল না, পাল্টা জিজ্ঞেস করলো, আপনি কেন তাহিয়াকে মেরেছেন? ইরফান দাঁতে দাঁত চেপে গুরুতর দৃষ্টিতে তাকিয়ে বলল, আই সয়ার, আমি ওকে মারিনি নিহা, তুমি পাগলের মতো কথাবার্তা বলো না। কে তোমাকে এসব আজগুবি কথাবার্তা বলেছে? হ্যাঁ, আমি কেন আমার স্ত্রীকে মারতে যাব? তাও আবার আমার সন্তানের মা। ওকে মেরে আমার কি লাভ হবে? নিহারিকা কিছু বলল না, মাথা নেড়ে শুধু শুনল। এরপর ফাঁকা রাস্তা দেখে ব্রিজের উপরে সাইড করে গাড়ি থামালো। গাড়ির ডোর লক করে দিয়ে ইরফানের দিক করে বসে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো এক নিঃশ্বাসে, আপনি কি জানেন আপনার উপর কালো জাদু করা হয়েছে? আপনার গায়ে যে জিন ভর করেছিল তা কি আদৌ জানেন আপনি? আপনি যে স্বাভাবিক না তা কি বোঝেন? ইরফান এ পর্যায়ে থমকে তাকালো নিহারিকার দিকে। ফিসফিস করে অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করলো, কি কি বলছে এসব? নিহারিকা হাসলো, চোখ সরু করে তাকিয়ে বলল, ভেবেই বলছি। আমি আপনাকে যা যা প্রশ্ন করব সবগুলোর ঠিক উত্তর দিন, তারপর আপনাকে ব্যাখ্যা দিচ্ছি আমি। ইরফান অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল নিহারিকার দিকে। নিহারিকা এবারে ঠোঁট ভিজিয়ে নিজেকে ধাতস্থ করল। সব কিছু মনে মনে সাজিয়ে নিয়ে বলতে থাকলো, কোনো কথা ছাড়া সরাসরি সব প্রশ্নের জবাব দেবেন। আপনি কি প্রতি রাতেই স্বপ্ন দেখেন? ইরফান কিছুক্ষণ চুপ থেকে মাথা নাড়ল, যার অর্থ হ্যাঁ। নিহারিকা আবারও বলল, নামাজ পড়ার সময় জায়নামাজের উপরে অনেক উদ্ভট জিনিস দেখতে পান? ইরফান আবারও যন্ত্রের মতো উপর নিচে মাথা নেড়ে বলল, তুমি কিভাবে? নিহারিকা কথা থামিয়ে আবারও বলল, খাওয়ার সময় মাঝে মাঝে রক্ত দেখতে পান? হ্যাঁ। ইনায়াকে কোলে নিলে ভীষণ ভারী মনে হয়? হ্যাঁ। রাতে ওয়াশরুমে মাঝে মাঝে উদ্ভট প্রাণী দেখতে পান? প্রতিদিন খুব দুর্বল লাগে নিজেকে? একটু থেমে নিহারিকা এবারে চোখ সরু করে তাকিয়ে বলল, একটু আগে আপনি যে আমায় চড় মারলেন মনে আছে? ইরফান রীতিমতো যেন আটকে উঠল, তড়িঘড়ি করে বলল, মানে? আমি তোমায় মেরেছি নিহা? কখন? নিহারিকা বাঁকা হেসে বলল, যা ভেবেছিল তাই। সে এবারে ইরফানের গলা জড়িয়ে জিজ্ঞেস করলো, আমার সাথে বিয়ে হওয়ার পর থেকে এসব কমে যাচ্ছে, উল্টাপাল্টা জিনিসগুলো কম দেখছেন আর আগের থেকে কম অসুস্থ হচ্ছেন, তাই না?